আজকের এই ভিডিওটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব দীঘার একটি হোটেলে আমাদের স্টে করার এক্সপিরিয়েন্সের কথা। আমার এই চ্যানেলের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। দীঘায় প্রথম রথযাত্রার প্রস্তুতি দেখতে আমরা চলে গিয়েছিলাম একদিনের জন্য দীঘাতে। দীঘায় এখন যেটা দীঘার কনভেনশন সেন্টার দীঘাশ্রী, তার পাশে গড়ে উঠেছে একটি লাক্সারিয়াস প্রপার্টি। এই প্রপার্টিতে যেমন আছে একরকম বিশাল সুইমিং পুল, তেমনি পাবেন ভালো রুমস। প্রপার্টিটার নাম জোন বাই দ্য পার্ক। এছাড়াও আছে ইনহাউস রেস্তোরাঁর ফেসিলিটি এবং প্রচুর গ্রিনারি। স্পা থেকে শুরু করে অন্যান্য নানা রকম অত্যাধুনিক ফেসিলিটি সহ দীঘার এই প্রপার্টিতে কি কি অ্যামিনিটিস আছে এবং দীঘা রেল স্টেশন থেকে কতটা দূরে এবং এখানকার রুম প্রাইস কত, এই নিয়েই আজকের এই ব্লগটি। চলুন তবে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের দীঘা ভ্রমণের গল্প শুরু হয়েছিল হাওড়া স্টেশনের খুব কাছাকাছি একটি জায়গা থেকে। দিনটি ছিল 26শে জুন 2025। যেদিন আমরা দীঘা যাওয়ার প্ল্যান করি তার আগের দিন রাত্রি থেকে দীঘার টিকিট খোঁজা শুরু করি। আজকের দিনে দাঁড়িয়ে দীঘার ট্রেনের টিকিট পাওয়া সত্যিই দুষ্কর, আর বাসে যেতে প্রেফার করি না বলে অনেক কষ্টে আমরা আগের দিন কেটে নিলাম দীঘার তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে ছাড়ে 6টা 45-এ এবং দীঘা স্টেশনে গিয়ে পৌঁছায় 10টা 5। মোটামুটি সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট মতো। এবার এখানকার টিকিট প্রাইস বলে রাখি। এখানে স্লিপার কোচের ভাড়া থাকে 200 টাকা এবং সিসি চেয়ার কারের ভাড়া থাকে 380 টাকা। কিন্তু যদি আপনারা তৎকালে টিকিট কাটেন তবে সিসি চেয়ার কারের ভাড়া থাকে 500 এবং স্লিপার কোচের ভাড়া থাকে 115 টাকা। দীঘাতে যাওয়ার জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন ধরুন কান্ডারি এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস। এছাড়াও অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন যেটি হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে ছাড়ে। ভোরের 6টা 45 নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছিল 18 নম্বর প্ল্যাটফর্মে। চলুন তবে শেয়ার করি এই ট্রেনে চড়ার অভিজ্ঞতার কথা। ঘড়িতে যখন 6টা 15 এক্সপ্রেস ট্রেন দেখি হাওড়া স্টেশনে অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু তৎকালে টিকিট কেটেছিলাম তাই আমাদের কোনো কোচই একসাথে পড়েনি, সবকটাই আলাদা আলাদা পড়েছিল। এই ট্রেনটি প্রথম যে দুটো কোচ সেটি হলো C1 C2 মানে এসি কোচ। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের এসি চেয়ার কার ছিল 3+2 অ্যারেঞ্জমেন্টের ওপর এবং প্রত্যেকটা সিটের ওপরই নিজস্ব লাগেজ রাখার জায়গা এবং একটি বড় চার্জিং পয়েন্ট থাকে। সাধারণ ট্রেনের মতোই এখানে বসার জায়গাটা যেমন কমফোর্টেবল তেমনি রাখার জন্য আপনারা একটা জায়গাও পেয়ে যাবেন। এই ট্রেনটির দীঘায় পৌঁছানোর টাইম সকাল 10টা 5। মোটামুটি 6টা হল্ট ক্রস করে এটি দীঘাতে গিয়ে পৌঁছায়। এই ট্রেনটিতে প্রথম দুটো কোচ সিসি চেয়ার কার আর তারপরে 10টা হচ্ছে 2S-এর কোচ থাকে আর 3টে থাকে আনরিজার্ভড কোচ। সকালে ছাড়ে 6টা 45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং সেটি দীঘাতে গিয়ে পৌঁছায় 10টাতে। সেই ট্রেনই আবার ব্যাক করে যখন আসে তখন সেটি কান্ডারি এক্সপ্রেস হয়ে দুপুরে পৌঁছায় দীঘার উদ্দেশ্যে। দীঘা ট্রেন পৌঁছানোর কথা 10টা 5-এ, কিন্তু আমাদের ট্রেন 15 মিনিট মতো লেট ছিল। আমরা পৌঁছালাম 10টা 15-তে। আমরা যে হোটেলটাতে চেক ইন করবো তার চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, তাই আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোর সঙ্গে দরাদরি করে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত টোটো ভাড়া পড়েছিল 100 টাকা মতো। এই হোটেলটি নিউ দীঘার মূল অংশ ছেড়ে বিজ্ঞান কেন্দ্র পেরিয়ে অবস্থিত। এখান থেকে সমুদ্র বেশ খানিকটা দূরে। তবে হোটেলটার বাদবাকি সমস্ত ফেসিলিটিস কি সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটা। দীঘা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘার এই নবনির্মিত প্রপার্টিতে।
দীঘার এই প্রপার্টিটা কোনো অংশে 5 স্টার হোটেলের থেকে কম নয়। 1 থেকে 1.5 মাস আগে তৈরি করা এই প্রপার্টিটা অচিরেই ট্যুরিস্টদের মন জিতে নিয়েছে। প্রপার্টিতে কাজ এখনও কমপ্লিট না হওয়ার দরুন এখানকার রুম প্রাইসগুলো তুলনামূলকভাবে কম। আমরা এই রুম একদিনের জন্য বুক করেছিলাম 4,500 টাকা প্লাস জিএসটি দিয়ে। এন্ট্রির পরে আপনারা পেয়ে যাবেন বসার একটা দারুণ জায়গা এবং একটি মিনি পার্ক। তার সামনে কিছুটা এগোলেই পেয়ে যাবেন একটি রিসেপশন এরিয়া। দীঘাশ্রীর কনভেনশন সেন্টারের পাশেই গড়ে উঠেছে 20 একর জমি নিয়ে অসম্ভব সুন্দর এই রিসর্টটি। রিসেপশনের পাশেই আপনারা পেয়ে যাবেন এনাদের রেস্টুরেন্ট এবং তার পাশেই একটা বিশাল আকারের সুইমিং পুল। দীঘা রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে দীঘার যেখানে বাস স্ট্যান্ড সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো দূরে। এছাড়াও আপনি বলতে পারেন দীঘার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট স্পট যেটি হলো ঢেউ সাগর, সেটি এই রিসর্ট থেকে 1 কিলোমিটারের মতো দূরে। রিসেপশনের পাশেই আপনারা পেয়ে যাবেন এনাদের বিশাল বড় একটি ডাইনিং এরিয়া যেখানে ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জমেন্ট থাকে। ব্রেকফাস্ট সহ আপনারা যদি রুম বুক করতে চান তবে আপনাদের 1000 টাকা এক্সট্রা পড়ে। এটা এই রিসর্টের টাউন হল মানে কমন লবি এরিয়া টাইপের মতো। ভিতরে সম্ভবত কোনো অডিটোরিয়াম বা এই জাতীয় বিশেষ কিছু জায়গা আছে। আমরা এনাদের ব্রেকফাস্ট ছাড়া রুম বুক করেছিলাম, সেই কারণে ভাড়া পড়েছিল 4,500। যদি আপনি ব্রেকফাস্ট দিয়ে বুক করেন তবে 4,500 প্লাস 1000 টাকা পড়বে। 5,500 প্লাস জিএসটি মতো এনাদের চার্জেস থাকে পার নাইট। হোটেলের চেক ইন টাইম 1টা, তাই লাগেজ রেখে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য। হোটেল থেকে মন্দির পর্যন্ত যেতে টোটো ভাড়া পড়ল 100 টাকা। সময় লাগে মোটামুটি 10 থেকে 12 মিনিট। দীঘার জগন্নাথ মন্দিরের একটি সম্পূর্ণ ব্লগ আমি আমার পেজে আপলোড করেছি। যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। অক্ষয় তৃতীয়াতে প্রাণ স্থাপনা এবং সর্বসাধারণের জন্য খুলে যায় দীঘার এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট। বাসস্ট্যান্ডের খুব কাছেই এই মন্দিরটা। অটো ধরলে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিট। ভোর 5:30 নাগাদ এই মন্দির খোলা থাকে এবং রাত 9টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। পুজো দিতে গেলে গর্ভগৃহে আপনারা কথা বলে নিতে পারেন, সেখানে পুজোর সামগ্রী এবং বাইরে ডালার দোকান থেকে সমস্ত কিছু কিনে নিতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হবে না। যদি আপনারা পুজো দিতে চান তবে দিনের বেলা বা দুপুরের দিকে করে আসতে পারেন। সন্ধেবেলা একটু ভিড় থাকে এবং লাইন পড়ে, কিন্তু মন্দিরের লাইটিং যদি আপনারা দেখতে চান তবে সন্ধেবেলা মন্দিরের সৌন্দর্য পরিদর্শন করা ভালো। জুতো এবং লাগেজ রাখার ব্যবস্থা সম্পর্কে যদি বলি তবে জুতো এবং লাগেজ আপনাদের নিজেদের দায়িত্বে মন্দিরের বাইরে রাখতে হবে। যদি মন্দির দর্শন করতে আপনারা 6 নম্বর গেট দিয়ে ঢোকেন তবে সেখানে জুতো রাখার বন্দোবস্ত আছে। মন্দিরের পরিসর বিশাল হওয়ার দরুন ভিড়ের চাপ অতটা বোঝা যায় না। এক কথায় মন্দির অসাধারণ এবং অপূর্ব। মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের বলে রাখি। যে সমস্ত মানুষগুলো মন্দির পরিদর্শন করতে আসেন, যাদের যদি পায়ে প্রবলেম থাকে তবে তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে এবং মন্দিরের গর্ভগৃহ 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। মন্দির দর্শন করে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম জাহাজ বাড়িতে, কারণ আমাদের লাঞ্চ করার ছিল কোষে কষাতে। মন্দির থেকে জাহাজ বাড়ি আসতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। টোটো ভাড়া পড়েছিল 50 টাকা। জাহাজ বাড়ির ঠিক পিছনেই আছে কোষে কষা রেস্টুরেন্ট, আর সামনে একটা কফি হাউস বলে নতুন রেস্টুরেন্ট খুলেছে। চলুন তবে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে দীঘার কোষে কষার এন্ট্রেন্স। আমাদের দমদমের এবং কলকাতার যে সমস্ত কোষে কষার আউটলেট আছে সেরকমের মতোই খুব সুন্দরভাবে বাঙালিয়ানা বজায় রেখে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে।
এই রেস্টুরেন্টে যেমন পাওয়া যায় মহাভোজ থালি, তেমনি আছে ছোট মিনি থালি। সমস্ত রকম থালি প্রাইস আপনারা 350 থেকে 500-র মধ্যে পেয়ে যাবেন। আর যেগুলো মহাভোজ থালি তার প্রাইস ভ্যালু শুরু হয় 685 থেকে। এখানে মহাভোজ থালিগুলো শুরু হয় 685 এবং বিভিন্ন মাছ মাংস দিয়ে যে সমস্ত আইটেমস আছে, যেমন ধরুন চিকেন এবং পাতুরি দিয়ে মহাভোজ থালি নিলে তার দাম পড়ে 885। আবার পাতুরি বা মাটন নিয়ে মহাভোজ থালি নিলে তার দাম পড়ে 785। কালিয়া বা চিকেনের সাথে থাকলে তার দাম পড়ে 645। এই বেসিক থালিগুলো যেগুলো এটি ননভেজ, এবং আরেকটি রয়েছে চিকেন যদি আপনারা মিনি থালি নেন তবে আপনাদের প্রাইস ভ্যালু পড়বে 355 টাকা, আর মাটন নিলে পড়বে 455 টাকা। ভেজেরও আপনারা বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবেন। আমরা অর্ডার দিয়েছিলাম মিনি থালি, কিন্তু মাছের জন্য একটা কাতলা কালিয়া, তার সাথে থাকে মাটন, আর তার সাথে একটা চিকেনের থালি পড়েছিল 455, মাটনের থালি পড়েছিল 585 এবং কাতলা কালিয়ার জন্য থালি পড়েছিল 415। যদি আপনারা থালি প্রেফার না করেন তবে আলা কাটেরও অপশান পেয়ে যাবেন, আর সেখানে প্রাইস ভ্যালু রিজনেবল, আপনাদের দুজনের জন্য পড়বে 600 থেকে 800 টাকার মধ্যে। লাঞ্চ সেরে আমরা চলে এলাম হোটেলে আমাদের 1টার সময় চেক ইন ছিল। আমাদের রুম নাম্বার পড়েছিল 110 এবং ফার্স্ট ফ্লোর। চলুন তবে রুমটা ঘুরে দেখি। রুমের মধ্যে ঢুকলেই আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন, একটা বড় জুতো রাখার জায়গা এবং লাগেজ রাখার জায়গা। তার পাশেই আছে একটা বড় ওভারড্রপ, যেখানে একটি লকার আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি, এবং সাজবার জন্য এখানে একটি ছোট টুল রয়েছে। কমপ্লিমেন্টারি বলতে এখানে প্রোভাইড করা হয়েছে 2টো ছোট জলের বোতল, একটি ইলেকট্রিক কেটলি, আর চা কফি বানানোর জন্য বিভিন্ন সাফিসিয়েন্ট পরিমাণে সরঞ্জাম। ওয়ার্কিং ডেস্ক আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা খুব সহজেই ল্যাপটপ রেখে কাজও করতে পারেন। এবার দেখাই হোটেলের ওয়াশরুমটা। খুব বড় সড়ো পরিষ্কার একটি দারুণ ওয়াশরুম, যার মধ্যে আপনারা হেয়ার ড্রায়ার থেকে শুরু করে শেভিং কমপ্লিমেন্টারি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর শাওয়ার ক্যাপও থাকে, ডেন্টাল কিট, শেভিং থাকে, সমস্ত কিছু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি বিশাল বড় হাত ধোয়ার জায়গা আছে, সঙ্গে থাকে 2-3টে ফ্রেশ টাওয়েল, এবং এদিকে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে আছে সেন্ট্রাল হিটিং ফেসিলিটি। কমপ্লিমেন্টারি হিসেবে আপনাদের দেওয়া থাকে এইরকম চা বানানোর জিনিস, আর তার নিচে থাকে একটা মিনি ফ্রিজ। আমাদের যে রুমটা পড়েছিল তার জানলা থেকে সুইমিং পুলের ডিটেল ভিউটা পাওয়া যায়। এখানে সুইমিং পুল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। এছাড়াও আপনারা রুমে পেয়ে যাবেন 2টো সিটিং এরিয়া, আর তার সাথে একটা ওভারড্রপ। রুমের লাইটিং থেকে শুরু করে রুমের সাজসজ্জা খুবই সাফিসিয়েন্ট এবং মন ভালো করার মতো। ওয়ার্ক ডেস্কের নিচে জিনিসপত্র রাখার জন্য একটা বড় স্পেস পেয়ে যাবেন। এছাড়াও এখানে আছে একটি বড় টিভি এবং সেন্ট্রাল এসির ব্যবস্থা। অসম্ভব সুন্দর পোর্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন লাইটিংয়ের জন্য এই ঘরটি অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ গোছের বানিয়েছে। এছাড়াও এখানে পেয়ে যাবেন একটি ডাবল বেড, আর তার সাথে বেড থেকেই সুইমিং পুলের এবং বাইরের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। সমস্ত হোটেলগুলোতেই যে সমস্ত মডার্ন ফেসিলিটিস থাকে সব কিছুই এই হোটেলটার মধ্যে পাবেন। যদি ওভারঅল রিভিউ দিতে বলেন এই রুমটা সম্পর্কে, তবে বলবো এটি নিঃসন্দেহে একটি ভালো রুম, কারণ 3000 থেকে 3500 এর মধ্যে এই জাতীয় জায়গাতে একটি রুম পাওয়া অসম্ভব। গোটা দীঘা এই জাতীয় প্রপার্টি আর একটা আছে বলে মনে হয় না। তবে লোকাল লোক এখানে এটিকে 5 স্টার প্রপার্টি বললেও আমি যতদূর দেখলাম এটি অত্যন্ত ভালো একটি প্রপার্টি, সমস্ত ফ্যাসিলিটিসই আছে এর মধ্যে। তবে এটিকে আপনারা 4 স্টার প্রপার্টি বলতে পারেন। প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এখানে খুবই পোলাইট। এখানে আছে ইনহাউস ডাইনিংয়ের একটি ফ্যাসিলিটি এবং ফ্রি ওয়াইফাইও আছে।
একটা সাধারণ হোটেলে যে সমস্ত ব্যবস্থাপনা থাকে সমস্ত কিছুই আপনি এই জোম বাই দ্য পার্কে পাবেন। এছাড়াও এখানে আছে কিছু ভিউ রুম এবং পুল ভিউ রুম। আমরা যে রুমটা চুজ করেছিলাম সেটি সুপিরিয়র ডিলাক্স ক্যাটাগরির রুম। এছাড়াও এখানে 5,000 থেকে শুরু করে প্রচুর রুম আপনারা পেয়ে যাবেন। হোটেলে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা সি বিচের জন্য। ওল্ড দীঘা সি বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার, ভাড়া নেয় 100 টাকা করে। এখন যেহেতু রথযাত্রা উপলক্ষে আমরা গিয়েছিলাম, 30-40 টাকার ভাড়া ওখানে 100 টাকা করে নিয়ে। হোটেল থেকে সি বিচ পর্যন্ত যেতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। আপনারা যারা ক্রাউডের মধ্যে থাকতে পছন্দ করেন তারা ওল্ড সি দীঘা বিচের কাছে রুম নিতে পারেন। রুম প্রাইস স্টার্ট থাকে 2500 থেকে। রথযাত্রার আগের দিন গিয়েছিলাম বলে সুন্দর একটি পরিবেশ দীঘাতে তৈরি হয়েছিল নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। এছাড়াও এখানে প্রশাসনিক স্তরের মানুষ থাকার কারণে টাইট সিকিউরিটির ব্যবস্থা ছিল। তবে দীঘাতে লোকের আনাগোনা তো থাকবেই। সি দীঘা বিচের কাছে অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন। আমরা যেহেতু বিকেল করে গিয়েছিলাম তাই সবকটা দোকান তখনও পর্যন্ত খোলেনি। দোকান খোলা থাকে বিকেল 6টা থেকে। আপনারা যারা ভিড় এড়িয়ে থাকতে চান তাদেরকে বলবো নিউ দীঘা বিচের কাছে থাকতে পারেন। সেখানে আপনারা যদি 2000 টাকা রুম খোঁজেন তবে এসি 2000 থেকে শুরু এরকম অনেক রুম পেয়ে যাবেন। আমরা যে হোটেলটাতে থেকেছিলাম রুম সার্ভিস থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস প্রচণ্ড ভালো ছিল, কিন্তু এনাদেরও একটা ড্রব্যাকস আছে। আমি যে রুমটি বুক করেছিলাম সেটি অনলাইন পোর্টাল থেকে বুক করা। আর এই জোন বাই দ্য পার্কের অনেকগুলো রুমস আছে বিভিন্ন জায়গাতে, সুতরাং এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে এনাদের হোটেলের ফোন নাম্বার দিয়ে পাওয়া যায় না। আপনারা ওয়েবসাইট থেকে যে টোল ফ্রি নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে হবে। এনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আমি কল করেছিলাম, সেই কল নাম্বারটা অফ থাকে। কোনো এমার্জেন্সি পারপাসে যদি আপনি হোটেলের নাম্বার দিয়ে কানেক্ট করতে না পারেন সেটা সত্যি খুবই প্রবলেমেটিক। একটা 4 স্টার প্রপার্টি সমান ফেসিলিটিস দিলে এই জাতীয় ব্যাপারগুলোকে ইগনোর করলে হয় না। কারণ আজকে যে রুমটা 4500 দিয়ে উইথাউট ব্রেকফাস্ট বুক করছি, যদি পরবর্তীকালে সেটি পপুলারিটি পেয়ে যায় তবে এই রুমটাই ভাড়া হয়ে দাঁড়ায় 6000 থেকে 7000-এর মধ্যে জিএসটি ছাড়া। সুতরাং মডার্ন ফেসিলিটিসগুলো বা যে রিকোয়ারমেন্টস একটা মিনিমাম দরকার লাগে সেই সমস্তগুলোকে অ্যাভেলেবেল থাকা উচিত। যদি ওভারঅল বলেন তবে বলবো আমি আমার থাকা এবং এখানে খাওয়া দাওয়া এবং অন্যান্য সমস্ত ফেসিলিটিকে মাথায় রেখে এই ভিডিওটা যদি আমি বানাই তবে এক্সপিরিয়েন্স হিসেবে বেশ ভালো। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটাও খুবই ভালো, কিন্তু একটা প্রপার কন্ট্যাক্ট নাম্বার সেইটা খুবই জরুরি একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ওল্ড সি দীঘা বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম জগন্নাথের মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে প্রচুর পরিমাণে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই রথযাত্রা ছিল দীঘার প্রথম রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দির থেকে রথ বের হয়ে ওনাদের প্রথম গন্তব্য ছিল মাসির বাড়ি পর্যন্ত আসা, মোটামুটি 1 কিলোমিটারের মতো পথ। সেই কারণে দীঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সমস্ত রাস্তাতে ব্যারিকেড করে দিয়েছিলেন এবং নতুন নতুন ধরনের আলোকসজ্জায় সজ্জিত করেছিল। সন্ধ্যাবেলায় কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। সেখান থেকে হোটেল ভাড়া পড়েছিল 100 টাকা এবং মোটামুটি পৌঁছাতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন রাতের জগন্নাথ মন্দির কতটা সুন্দর এবং বিকেল পড়লেই এখানে ভিড়ও তেমনি বেড়ে যায়। আপনারা যদি ফাঁকায় মন্দির দর্শন করতে চান আপনাদেরকে ভোরবেলা বা দুপুরের দিকে আপনারা আসতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা বড় গ্রুপ নিয়ে আসছেন বা সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে তবে সেই ক্ষেত্রে এই প্রপার্টিটাকে অ্যাভয়েড করা ভালো, কারণ এই প্রপার্টির এখনেরই ভ্যালু প্রাইস পার নাইট 4500 টাকা থেকে। দীঘা সাধারণ মানুষের জন্য, সুতরাং সাধারণ মানুষজনের কথা মাথায় রেখে পার নাইট এতটা অ্যামাউন্ট খরচা করা পসিবল হয় না। তবে কলকাতার কাছে যারা একদিন বা দুদিনের জন্য দীঘাতে আসতে চাইছেন এই প্রপার্টিটা একবার ঘুরে যেতে পারেন।
এই প্রপার্টিটা সত্যি খুব অসাধারণ এবং এনাদের নিজস্ব একটা বিশাল সুইমিং পুলও আছে সঙ্গে, যেটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। আপনি যদি একদিনের জন্য বা দুদিনের জন্য এসে ফ্যামিলির সাথে কাটাতে যান এবং সি বিচে না যান, তবে এই প্রপার্টিটা বেস্ট। যদি আপনি দীঘার সমুদ্র উপভোগ করতে চান, তবে আমি বলবো এই প্রপার্টিটা না নেওয়াই ভালো। কারণ এই প্রপার্টিটা আমরা প্রথম ভিজিট করেছিলাম, তাই প্রপার্টির অ্যাকচুয়াল লোকেশন সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। যারা সমুদ্র দেখতে খুব পছন্দ করেন তারা এই প্রপার্টিটা না নিতে পারেন, কারণ এখানকার কস্টও খুবই বেশি আর তার সাথে যাতায়াতের জন্য একটা অ্যামাউন্ট রাখতে হয়। প্রতিবার 100 টাকা করে আপনাদের ওল্ড দীঘা বিচ অথবা নিউ দীঘা বিচের কাছে যেতে হবে, সুতরাং সেক্ষেত্রে বাজেটটাও আপনাদের অনেকটা বেড়ে যাবে। ওনাদের ইনহাউস ডাইনিং থেকে সন্ধেবেলা অর্ডার করেছিলাম একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের দাম পড়েছিল 380 টাকা এবং থাকে ওখানে 4টে পিস। ডাইনিংয়ের পাশে আপনারা পেয়ে যাবেন একটা বড় জিম এরিয়া, তার সঙ্গে থাকবে পুরনো কিছু সংরক্ষিত কুকিংয়ের সামগ্রী। রথযাত্রা উপলক্ষে খুবই টাইট সিকিউরিটি ছিল এবার দীঘাতে। এনাদের নিজস্ব কোনো মেনু কার্ড নেই, তবে স্ক্যান করে এনাদের মেনু দেখতে হয়। এনাদের খাবারের প্রাইস থাকে খুবই রিজনেবল, মনে করুন 150 টাকা থেকে শুরু এনাদের খাবার প্রাইস, ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকে 500 টাকার মধ্যে। সুতরাং এই হিউজ রুম প্রাইসের মধ্যে এই কস্ট ভ্যালুটা খুবই রিজনেবল। রাতে খাবারের জন্য আমি অর্ডার দিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। এগ ফ্রাইড রাইসের প্রাইস পড়েছিল 180 এবং চিলি চিকেনের প্রাইস ছিল 285। খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি বলবো দুটোই খুবই পারফেক্ট, টেস্ট খুবই ভালো। পরের দিন আমাদের ছিল চেক আউটের পালা। এখানে চেক আউট হয় মূলত 10টাতে, কিন্তু রথযাত্রা উপলক্ষে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম সকালে বাসে করে কলকাতা ফিরব। তাই সকাল সকাল চেক আউট করে আমরা চলে গেলাম ওল্ড দীঘা সি বিচের কাছে, কারণ বাস এই ওল্ড দীঘা সি বিচ থেকেই ছাড়ে। দীঘা থেকে কলকাতা যাওয়ার জন্য আপনারা অনেক বাস পেয়ে যাবেন, এসি এবং নন এসি, তার সঙ্গে অনেক লোকাল ট্রেনও থাকে। এসি ট্রেন আমরা পাবো না বলে আমরা বাস ট্রাই করেছিলাম। দীঘা থেকে কলকাতা ফেরার জন্য বাসু ট্রাভেলসের সাথে সাথে সন্তোষ বাস সার্ভিস আছে গ্রিন লাইন এবং শ্যামলীর মতো বাস। এছাড়াও আপনি WBTDCর আন্ডারে অনেক লোকাল বাস পেয়ে যাবেন, যেগুলো এসি এবং যেগুলোর ভাড়া থাকে 150 টাকা থেকে শুরু করে নন এসিগুলোর ক্ষেত্রে, আর এসির ক্ষেত্রে ভাড়া থাকে 380 টাকা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন শ্যামলী এবং গ্রিন লাইনের মতো বাস, যেটির প্রাইস ভ্যালু থাকে পার পার্সন 575 টাকা। আর যদি আপনারা একটু কম কস্টের মধ্যে এসি বাস খোঁজেন, তবে আপনি বলবো বাসু ট্রাভেলস দেখতে পারেন। এখানকার পার পার্সন কস্ট ভ্যালু থাকে 380 টাকা। তবে বলবো খুব এমার্জেন্সি না থাকলে বাস অ্যাভয়েড করাই ভালো, কারণ ট্রেনে অনেকটা কমফোর্টেবলি কলকাতা আসা যায়। বাসে করে যদি আপনারা দীঘা থেকে কলকাতা আসতে চান, মোটামুটি টাইম লাগে 4 ঘন্টা 30 মিনিট থেকে 5 ঘন্টার মতো। সেই দিক থেকে বিচার করলে ট্রেনে আপনারা 3 ঘন্টা 20 মিনিট বা ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যেই দমদম বা কলকাতা চলে আসতে পারেন। ট্রেনের টিকিটের কনফার্মেশন পাইনি বলে আমরা বুক করেছিলাম বাস, যেটি ছিল বাসু ট্রাভেলস থেকে। বাসু ট্রাভেলসে বাস বুকিংয়ের একটি সম্পূর্ণ ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা আর্জেন্ট বেসিসে কলকাতা যাওয়ার প্ল্যান করছেন তারা এই বাসটাকে বুক করতে পারেন। এটি একটি এসি বাস, যেখানে সিট ভাড়া থাকে 380 টাকা করে এবং 3 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগে। সেটি ধর্মতলা বাস স্ট্যান্ড, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং হাওড়াতে। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।